ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি উইথ এইচএম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট টপিক। তো সেই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা কি কি আলোচনা করব আজকে দেখে নিই। তোমাদের ক্লাস 11-এর পরমাণু গঠন চ্যাপ্টারের কিছু টার্ম আছে। পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, নিউক্লিয় আইসোমার, আইসোস্টার এবং আইসোডায়াফার। এই কটা টার্ম আজকে শিখব, যে কোনটা কি কাজে লাগে, বা কিছু কিছু বৈশিষ্ট্য এদের দেখব যে কোনটার কি বৈশিষ্ট্য। তবে প্রথম দুটো, যেটা পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা যেটা আছে, সেটা তোমরা নিচু ক্লাসেও দেখেছো, ক্লাস 9, 8, 7 থেকে শুরু হয়েছে, এটা জানি। যে কোনো পরমাণুর, আর চ্যানেলে যারা নতুন তারা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে। তো আমরা আজকে শুরু করছি পরমাণু গঠন চ্যাপ্টারের কিছু কিছু টার্ম আমরা শিখব আজকে। সেই টার্মের প্রথম টার্মটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝায়? একটা পরমাণু নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের বাইরের অংশ থাকে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। তাহলে নিউক্লিয়াসের যেটা থাকে, যে যত একক নিউক্লিয়াসের যত একক ধনাত্মক চার্জ থাকবে, যত একক ধনাত্মক চার্জ থাকবে, সেই সংখ্যাটাকে বলা হয় তার পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক। এবার ধনাত্মক চার্জ বলতে এক একক করে আমরা ধরছি। যদি 10টা ধনাত্মক চার্জ থাকে তাহলে তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে? 10। যদি দুটো থাকে 2, তিনটে থাকে 3। তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট আধানই হলো পারমাণবিক ক্রমাঙ্ক, বা আমরা বলি প্রোটন সংখ্যা। যেটা প্রোটন সংখ্যা থাকে পরমাণুতে, সেই প্রোটন সংখ্যাটাই হচ্ছে কোনো পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক। এবার প্রশ্ন উঠছে যে পরমাণুতে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জ থাকলে তো পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই হচ্ছে ইলেকট্রন থাকে। যতগুলো প্রোটন থাকে ঠিক তত সংখ্যক হচ্ছে ইলেকট্রন থাকে। এবার যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধানগ্রস্ত আর প্রোটন পজিটিভ আধানগ্রস্ত, এবং দুটো সংখ্যা সমান, ধনাত্মকের সংখ্যা এবং ঋণাত্মকের সংখ্যা যেহেতু সমান, সেই জন্য পরমাণু হচ্ছে নিস্তড়িত। ঠিক আছে? তাহলে পরমাণু আমরা নিস্তড়িত কেন আমরা জেনে নিলাম। তাহলে এক কথায় আমরা যদি বলি যে পরমাণু ক্রমাঙ্ক মানে কি? নিউক্লিয়াসে যতগুলো পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা। অথবা এটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি একটা পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকবে সেই সংখ্যা, তাই তো? অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কোনো পরমাণুর যতগুলো প্রোটন সংখ্যা বা যতগুলি ধনাত্মক আধান থাকবে বা যতগুলি ইলেকট্রন থাকবে তার সমান সংখ্যা বিশিষ্ট প্রোটন সংখ্যাটাই হচ্ছে কোনো পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে ক্রমাঙ্ক কি হয়? যদি কোনো পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক পাল্টে যায়, মানে একটা পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক ধরলাম 7, আর একটা পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক ধরলাম 8, তাহলে যখনই দুটো পারমাণবিক ক্রমাঙ্ক পাল্টে যাবে, তাহলে মৌল দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। অর্থাৎ এরা একই পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক এক হবে, কিন্তু ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হবে। ঠিক আছে? তাহলে 7 থেকে 8-এ যখনই যাচ্ছে তখন পরমাণু দুটো আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক পাল্টালে তার পরমাণুটাও নতুন পরমাণু তৈরি হয়ে যাবে, মানে নতুন পরমাণু তৈরি হবে।
অর্থাৎ আলাদা আলাদা পারমাণবিক ক্রমাঙ্ক মানেই আলাদা আলাদা পরমাণু, আলাদা আলাদা পরমাণু। সেই জন্য আধুনিক যে পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীতে কি করা হয়েছে, পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই গেল কোনো পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ভর সংখ্যা। পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়? কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে উপস্থিত, নিউক্লিয়াসে তো দুটো ফান্ডামেন্টাল কণিকা থাকে, একটা প্রোটন থাকে আর একটা নিউট্রন থাকে। প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িৎধর্মী আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত। তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা বুঝি, ভর সংখ্যাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি, কোনো পরমাণুতে উপস্থিত নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, মানে এগুলো তোমরা নিচু ক্লাসে শিখেছো, সবাই জানো। এবার নিউট্রন সংখ্যার প্রোটন সংখ্যার যোগফলটাই হচ্ছে, মানে পরমাণুর নিউক্লিয়াসে যদি থাকে তাহলে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে আর নিস্তড়িত কণার কি থাকে, নিউট্রন থাকে। এবার নিউট্রন সব জায়গায় থাকে না, একটা ব্যতিক্রম আছে। আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে এর একটাই প্রোটন আছে, কোনো নিউট্রন নেই। বাকি সবার ক্ষেত্রেই কিন্তু নিউট্রন আছে, বাকি তো চারিদিকে ইলেকট্রন মহল আছে, ইলেকট্রনগুলো আছে। তো কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা তাহলে কি বুঝবো, যে কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন এবং প্রোটনের ভরের যে যোগফল, সেই যোগফলটাকেই বলবো আমরা কোনো পরমাণুর ভর সংখ্যা। তো প্রশ্ন উঠছে যে এখানে কেন ইলেকট্রনটাকে বাদ দেওয়া হলো, এখান থেকে আমরা ইলেকট্রনটাকে কেন বাদ দিলাম, কেন ইলেকট্রনের ভরটাকে যোগ করলাম না? এটা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভর সংখ্যা নির্ণয় করার সময় আমরা ইলেকট্রনের ভরটাকে কেন ধরলাম না। দেখো, ইলেকট্রনের ভরটাকে ধরা হয় না এই কারণের যে একটা প্রোটনের যে ভর হবে একটা ইলেকট্রনের ভরের তুলনায়, মানে একটা ইলেকট্রনের ভর 1837 গুণ, তাই তো? একটা প্রোটনের ভর যদি ইলেকট্রনের ভরের তুলনা করি তাহলে এটা মনে করা হচ্ছে যে ইলেকট্রনের ভর, তাহলে একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় 1/1837 গুণ বেশি। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনের ভর কত, মানে এখানে 1837টা যদি আমরা ইলেকট্রন নিই, 1837টা যদি ইলেকট্রন আমরা নিই তাহলে তবেই একটা প্রোটনের ভর হবে, তাহলে একটা প্রোটনের ভর হবে 1837টা ইলেকট্রন সঙ্গে তুলনা করছি কার, একটা প্রোটন। তাহলে এই একটা প্রোটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কি হচ্ছে, অনেক অনেক কম হচ্ছে, নগণ্য হচ্ছে। এই জন্য নগণ্য হয় বলে ইলেকট্রনের ভরটাকে আমরা বাদ দিই। আর পরমাণু সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন, নিউট্রনের ভর একটু বেশি হয়, 1837-এর জায়গায় 1839, কোনো কোনো বই আবার 1840 করা থাকে, 41ও করা থাকে, বিভিন্ন বই একটু আধটু মানে পার্থক্য করায়। তো যেহেতু নিউট্রন এবং প্রোটনের ভর এতটাই বেশি ইলেকট্রনের ভরের তুলনায়, মানে এখানে 1837-এর, মানে এখানে একটা প্রোটন মানে কি 1837টা ইলেকট্রন, তাহলে এর ভরটা কি হচ্ছে, খুবই নগণ্য হচ্ছে, সেই জন্য এই ভরটাকে আমরা নেগলেক্ট করছি। ঠিক আছে, তো এই জন্য আমরা ভর সংখ্যা বলতে নিউট্রন এবং প্রোটনের যে ভর, সেই ভরের যোগফলটাকেই বুঝি। ঠিক আছে, এবার কিভাবে আমাদের ভর সংখ্যা কোনো পরমাণুতে লেখা হয় যদি দেখো তোমরা যে কিভাবে আমরা এই ভর সংখ্যাটা লিখি, তাহলে ধরো একটা পরমাণু আমরা লিখছি নাইট্রোজেন, পারমাণবিক ক্রমাঙ্ক 7, এর ভর সংখ্যা হচ্ছে 14। ঠিক আছে, এটাকে এভাবেও লেখা হয়, আবার অনেক সময় এভাবেও লিখতে পারে, যে কোনো একটা উপায় লিখতে পারে, কোনো অসুবিধা নেই। 7 নাইট্রোজেন 14 বা 7 নাইট্রোজেন 14 এইভাবে, বা এরকম করে
প্রত্যেকটা পরমাণু অক্সিজেন 8, 16, এইভাবে মানে মাথায় যেটা লেখা হয়, এটা যেটা লিখছি আমরা, এইটাই হচ্ছে ভর সংখ্যা। আর নিচে যেটা লেখা হয় এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যা হবে ততটাই হচ্ছে পরমাণুর ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ কোনো পরমাণুর যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। কিন্তু যত সংখ্যক প্রোটন থাকবে নিউট্রন কিন্তু সমান হতেও পারে আবার নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সমান হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সমান হয় না। আর প্রোটনকে পি, নিউট্রনকে এন, ইলেকট্রনকে ই দ্বারা সূচিত করা হয়। এটা আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি। ঠিক আছে, তো এই হলো আমাদের পরমাণুর ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে কোনো পরমাণুর যে মূল ধর্ম, সেই মূল ধর্ম বা মূল যে বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্য নিয়ন্ত্রক কিন্তু পরমাণুর ভর সংখ্যা নয়। মূল ধর্ম নিয়ন্ত্রক হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেটা বিজ্ঞানী মোজলে পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী মোজলে পরীক্ষা অনুসারে যে আধুনিক পর্যায় সারণী, সেই আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে মোজলের পরীক্ষা। মোজলের পরীক্ষা থেকে আমরা জানি যে কোনো পরমাণুর যে স্বকীয় ধর্ম বা নিজস্ব ধর্ম, সেই নিজস্ব ধর্মটা নির্ভর করে কার উপরে? নিজস্ব ধর্মটা পুরোপুরি নির্ভর করে আমাদের পারমাণবিক ক্রমাঙ্কের উপরে। ঠিক আছে, বা প্রোটন সংখ্যার উপরে, ভর সংখ্যার উপরে কিন্তু নয়। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা নয়, প্রোটন সংখ্যার উপরে নির্ভর করছে বা পারমাণবিক ক্রমাঙ্কের উপরে নির্ভর করছে কোনো পরমাণুর স্বকীয় ধর্ম। মোজলের পরীক্ষা যখন করেছিলেন কম্পাঙ্কের সঙ্গে, ফ্রিকোয়েন্সির সঙ্গে, নিউবারের সঙ্গে যখন করেছিলেন, একটা গ্রাফ তোমরা দেখেছি, দরকার হলে আমি পরে বলে দেবো ডিটেলসে। একটা গ্রাফ পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে এরকম আসছিল, কিন্তু ভর সংখ্যার সঙ্গে গ্রাফটা তখন এরকম এবড়ো খেবড়ো হচ্ছিল। সেখান থেকেই তো আমাদের আধুনিক যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর ভিত্তিটা রচিত হয়েছিল। আমি পর্যায় সারণী পড়ানোর সময় এটাকে আরেকটু ডিটেলসে বলে দেব। তাহলে এটাই গেল আমাদের ভর সংখ্যা। এবার ভর সংখ্যা শিখলাম, পারমাণবিক ক্রমাঙ্ক শিখলাম, ভর সংখ্যা কিভাবে লেখা হয় সেটা শিখলাম। ঠিক আছে, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টার্মে চলে এসেছি, আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ। তাহলে আইসোটোপ কথার অর্থ কি আগে জেনে নিই। আইসো কথার অর্থ হচ্ছে সেম, আর টোপ, টোপ কথার অর্থ হচ্ছে প্লেস। সমস্থানিক, এটা সেই জন্য দেখবে অনেক বইয়ে লেখা থাকে সমস্থানিক। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এক কথায় যদি বলা হয় সেম অ্যাটমিক নাম্বার, ডিফারেন্টটা কি? মাস নাম্বার, ডিফারেন্ট। অর্থাৎ অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা। তো এটা আমরা ডাল্টনের পরমাণুবাদ অনুসারে আমরা কি দেখেছিলাম, যে একই যদি পরমাণু হয় তাদের পারমাণবিক সংখ্যা সমান হবে, ভর সংখ্যা সমান হবে, তাদের দেখতে একই রকম হবে, বৈশিষ্ট্য একই রকম হবে। কিন্তু এটা পরবর্তী সময় বিজ্ঞানীরা দেখলেন যে সম্ভবত সঠিক। তো এটা কি দেখলেন, যে কিছু কিছু পরমাণু আছে যাদের পারমাণবিক সংখ্যা এক, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা। অর্থাৎ একই পরমাণুর একই মৌলটা এক থাকবে, একই মৌল থাকবে। ঠিক আছে, মৌলটা এক, কিন্তু বিভিন্ন পরমাণু, একই মৌল বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা। কেন আলাদা হয়? কারণ ভর সংখ্যা নির্ভর করে কার উপরে? ভর সংখ্যা নির্ভর করে পরমাণুতে অবস্থিত নিউট্রন আর প্রোটনের সংখ্যার উপরে। যদি প্রোটন সংখ্যা এক হয় তাহলে কে পাল্টে যাচ্ছে? নিউট্রন পাল্টে যাচ্ছে, তাই না?
ভর সংখ্যা আলাদা যদি হয় তাহলে তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ। ঠিক আছে, তাহলে এই ঘটনাটাকে বলা হয় আইসোটোপি। ঘটনাটাকে বলছি আমরা আইসোটোপি। তো সংজ্ঞাটা যদি বলি তাহলে কিরকম হবে, যে একই মৌলের বিভিন্ন পরমাণুর যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে বলবো আইসোটোপ বা সমস্থানিক। সমস্থানিক কথাটা কেন এসেছে বুঝতে পারলে, যে আইসো কথার অর্থ হচ্ছে সেম, টোপ কথার অর্থটা হচ্ছে প্লেস। তো মেন্ডেলিফের পর্যায় যে সূত্র, সেই পর্যায় সূত্র তিনি বলেছিলেন যে একই পরমাণু যদি হয় তাহলে একই মৌল যদি হয়, একই মৌল হলে তাদেরকে একই শ্রেণীতে রাখতে হবে। কিন্তু আইসোটোপ আবিষ্কার করার পরে মেন্ডেলিফের যে পর্যায় সূত্র, সেই সূত্র অনুযায়ী ভর সংখ্যার সঙ্গে তো ছিল সূত্রটা, তাহলে ভর সংখ্যা যেহেতু এদের আলাদা আলাদা হচ্ছে, তাহলে তাদেরকে আলাদা আলাদা শ্রেণীতে স্থান দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয় না। তাহলে আমরা এবার দেখে নিই, কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন 1H1, এটাকে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। 1H2, এটাকে বলা হয় ডয়টেরিয়াম। এটাকে সাধারণ হাইড্রোজেনকে H, ডয়টেরিয়ামকে D, আর 1H, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে পরমাণবিক ক্রমাঙ্ক সবার ক্ষেত্রে কি আছে, 1 আছে, সমান। এটাও 1, এটাও 1, এটাও 1, কিন্তু ভর সংখ্যা এটার 1, এটার 2, এটার 3। তাহলে ভর সংখ্যা কি হচ্ছে, আলাদা হচ্ছে। পারমাণবিক ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলছি আইসোটোপ। ঠিক আছে, তাহলে আইসোটোপ কাকে বলে সংজ্ঞাটা বোঝা গেল। তাহলে আইসোটোপ আরো কি হতে পারে, অক্সিজেন। তো পর্যায় সারণীতে যা মৌল আছে সবার আইসোটোপ আছে এরকম নয়, কিছু আইসোটোপ বিহীন মৌলও আছে। ঠিক আছে, কিছু আইসোটোপ বিহীন মৌলও আছে। এরকম অক্সিজেনের আইসোটোপ এটা, কার্বনের আইসোটোপ আছে, কার্বন যেমন 612 হয়, আবার C614ও হয়। তাহলে এরকম কিছু কিছু আইসোটোপ আছে। দেখো সবার ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক সমান, কিন্তু এদের ভর সংখ্যা 16, 17, 18, এর ভর সংখ্যা হচ্ছে 12 এবং 14। তাহলে আইসোটোপগুলোর বৈশিষ্ট্য কীরকম, আইসোটোপগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, যদি দেখি বৈশিষ্ট্যগুলো, তাহলে দেখো এদের প্রত্যেকটার পারমাণবিক ক্রমাঙ্ক সমান। আর কোনো মৌলের যে নিজস্ব ধর্ম বা রাসায়নিক ধর্মটা নিয়ন্ত্রণ করে কে, তার পারমাণবিক ক্রমাঙ্ক। কেন পারমাণবিক ক্রমাঙ্ক রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, কারণ যতগুলো পরমাণুর ক্রমাঙ্ক যত হবে ততগুলোই তো ইলেকট্রন সংখ্যা, আর কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রনগুলি। যেহেতু আইসোটোপগুলির প্রোটন সংখ্যা একই থাকে, তাই এদের রাসায়নিক ধর্ম একই হয়। ভৌত ধর্ম আলাদা হচ্ছে, কিন্তু এদের রাসায়নিক ধর্ম এক হবে, কারণ পারমাণবিক ক্রমাঙ্ক 1 মানে প্রোটন সংখ্যা সমান এবং সেই সাথে ইলেকট্রন সংখ্যা সমান, আর ইলেকট্রন সংখ্যাটাই আমাদের কোনো পরমাণুর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ফলে এদের রাসায়নিক ধর্ম এক। আর আইসোটোপগুলো হচ্ছে একই মৌলের ক্ষেত্রে হতে হবে, বিভিন্ন মৌলের ক্ষেত্রে কিন্তু আইসোটোপ হয় না। মানে দুটো মৌলের সঙ্গে আমরা কখনো আইসোটোপ তুলনা করতে পারবো না, কারণ 1H1 এর সঙ্গে যদি আমরা এরকম করে দিই যে 2He4, তাহলে এগুলো কিন্তু আইসোটোপ হবে না। ঠিক আছে, মানে পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হলে মৌলগুলো পাল্টে যায়। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমরা আইসোটোপ তুলনা করতে পারবো না। তারপরে আইসোটোপ হচ্ছে ভর সংখ্যা সমান থাকে না, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক তো 1 থাকে, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 1 থাকে বলে এদেরকে একই শ্রেণীতে রাখা হয়। পারমাণবিক ক্রমাঙ্ক যেহেতু 1, সেজন্য এদেরকে একই শ্রেণীতে রাখা হয়, আর একই শ্রেণীতে রাখা হয়েছে বলে এদেরকে বলা হচ্ছে আইসোটোপ, অর্থাৎ সেম প্লেস। বোঝা গেল। তাহলে আইসোটোপের রাসায়নিক ধর্ম এক হয় কেন, এটার উত্তর লিখতে পারবে তোমরা, এটার উত্তর জানলে। আইসোটোপগুলোকে পর্যায় সারণীতে একই শ্রেণীতে রাখা হয় তার কারণ এদের পারমাণবিক ক্রমাঙ্ক সমান। আইসোটোপ কিন্তু তেজস্ক্রিয় হতে পারে, আবার অতেজস্ক্রিয় হতে পারে। যেমন আমি একটা লিখেছিলাম
কার্বন 6 12 এটা কিন্তু অতেজস্ক্রিয়, কিন্তু কার্বন 6 যদি 14 হয়ে যায় তাহলে এটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে আইসোটোপ দু রকমের হতে পারে, তেজস্ক্রিয় হতে পারে আবার অতেজস্ক্রিয় হতে পারে। যেমন হাইড্রোজেনের এই আইসোটোপটা অতেজস্ক্রিয়, কিন্তু হাইড্রোজেনের এই বাকিগুলো তেজস্ক্রিয়। তাহলে বোঝা গেল। তাহলে আইসোটোপগুলোর জন্যই কি হচ্ছে, ভর সংখ্যাটা প্রত্যেকটার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ ছাড়াও আমাদের অতেজস্ক্রিয় আইসোটোপ আছে, এবং আইসোটোপগুলো যদি আমরা ব্যবহার দেখি, এরপরে আমরা দেখব যে এই আইসোটোপগুলো আমাদের কি কাজে লাগে, এর ব্যবহার কি, সেইগুলো যদি আমরা দেখি। যেমন কার্বন 13 বলে একটা আছে, কার্বন 13-এ কি করা হয়, কার্বন 13-এ হচ্ছে আমাদের যে ধরো একটা গাছ, আমরা বলি না যে একটা গাছ, এই গাছটার বয়স কত, বা একটা কোনো পুরনো কারো দেহ অবশেষ আবিষ্কৃত হলো, সেই দেহ অবশেষটা কত বছরের পুরনো সেটা তো বিজ্ঞানীরা একদম তাড়াতাড়ি বলে দেয়। তাহলে বিজ্ঞানীরা কিভাবে বলে দেয়, বা এই গাছটার বয়স কত, এই জীবাশ্মটার বয়স কত, তো এরকম ওরা বলে দিতে পারে। এই বা মমি টমি যেগুলো আছে সবগুলো কিন্তু বলে দিতে পারে, সেটাকে আমরা বলি রেডিও কার্বন ডেটিং। মানে কার্বনের 6C12 যেমন আছে, 6C13 যেমন আছে, আবার 6C14 আছে, এইটা ইউজ করা হয় কার্বন 13টা। ঠিক আছে, তাহলে কার্বন 13 রেডিও কার্বন ডেটিংয়ে ব্যবহার করা হয়, আর তেজস্ক্রিয়র জন্য ব্যবহার করা হয় এইটাকে। ঠিক আছে, তেজস্ক্রিয়তার জন্য ব্যবহার করা হচ্ছে, মানে কোনো ঐতিহাসিক বয়স টয়স নির্ণয় করতে গেলে কার্বনের এই আইসোটোপটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে রেডিও কার্বন ডেটিংয়ে ব্যবহার করা হচ্ছে কার্বন 13, এবং তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে কার্বন 14 ব্যবহার করা হচ্ছে ঐতিহাসিক জিনিসপত্রগুলোকে পুরনো বয়স টয়স নির্ণয় করার জন্য। ক্যান্সার, টিউমার, গলগণ্ড যে রোগগুলো আছে, ক্যান্সারের জন্য কি ব্যবহার করা হয়, ফসফরাসের হচ্ছে P32, ঠিক আছে, কোবাল্ট 61, কোবাল্ট 60, আর আয়োডিন হচ্ছে 131। তাহলে এইগুলো ব্যবহার করা হচ্ছে কি, ক্যান্সারের জন্য, টিউমারের জন্য, আর গলগণ্ড রোগের জন্য। এই আইসোটোপগুলো, ফসফরাসের এই আইসোটোপ, কোবাল্টের এই আইসোটোপ, এগুলো ব্যবহার করা হচ্ছে ক্যান্সারের জন্য, টিউমারের জন্য এবং গলগণ্ড রোগের জন্য। গলগণ্ড রোগ বলতে আমাদের গলায় হয়, থাইরয়েডের অভাবে দেখা যায়, সেজন্য আয়োডিনযুক্ত লবণ খেতে বলে, বা আয়োডিনযুক্ত যে লবণগুলো থাকে বা যৌগগুলো থাকে সেগুলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও কোনো রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার যে মেকানিজম হয়, সেই মেকানিজমগুলো বুঝতে, মেকানিজমগুলো বুঝতে আমাদের এগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে আমাদের ডয়টেরিয়ামটা ব্যবহার করা হয় মেকানিজম বুঝতে, যে এগুলো অর্গানিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে অর্গানিক বিক্রিয়ার মেকানিজম যখন আমরা করব না, তখন দেখব যে কিভাবে মেকানিজমগুলোকে দেখা হয়, এবং সেটা ডয়টেরিয়াম কিভাবে কাজে লাগে সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আইসোটোপের সাহায্যে মানে বিভিন্ন শিল্পকলায় ব্যবহার করা যেতে পারে। তাহলে এইগুলো গেল আমাদের আইসোটোপের ব্যবহার। তার মধ্যে মেন ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে আমাদের পৃথিবীর বয়স নির্ণয় করতে, জীবাশ্মর বয়স নির্ণয় করতে এগুলো ব্যবহার করা হয়। এবার আমরা আরেকটা টার্মে চলে যাচ্ছি, আইসোবার। আইসোবার কথাটির অর্থ কি, সমভর, অর্থাৎ বিভিন্ন মৌল। এখানে কি হবে, আগেরটা যেমন একই মৌল ছিল, এখানে কি বিভিন্ন মৌল, যাদের কি হবে, প্রোটন সংখ্যাটা আলাদা। প্রোটন সংখ্যা হচ্ছে আলাদা, কিন্তু ভর সংখ্যা এক। ঠিক আছে, তাহলে সমভরের
বিভিন্ন মৌলর গুলোকে বলা হচ্ছে আইসোবার, অর্থাৎ ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলিকে বলা হচ্ছে আইসোবার। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। আমাদের সব থেকে কমন উদাহরণ যেটা ক্রিপ্টন, আর্গান, ক্রিপ্টন তো না আর্গান 18, ভর কত 40, আর ক্যালসিয়াম কত 20, ভর সংখ্যা হচ্ছে 40। তাহলে দেখো দুটোর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আলাদা, দুটোর পারমাণবিক ক্রমাঙ্ক একটার 18 একটার 20, কিন্তু ভর দুটোর এক। আগেরটা ছিল ভর আলাদা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক এক, আর এটা হচ্ছে যে ভর এক কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। এরকম আমরা উদাহরণ দিতে পারি 1H3 সঙ্গে হিলিয়াম 2 3 দিয়ে দিলাম। তো এইরকম উদাহরণগুলো হচ্ছে আমাদের আইসোবারের উদাহরণ। আরও যদি উদাহরণ দিই, কার্বন যেমন 6 14, আবার নাইট্রোজেনের তো 7 14 হয়। তাহলে দুটো মৌল আলাদা যাদের পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা এক, তাদেরকে বলছি আমরা আইসোবার। তাহলে এরকম দুটো মৌল বিশিষ্ট তো তোমরা দেখেছো, তিনটে মৌল বিশিষ্ট তোমরা কি দেখেছো? যেমন টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম 22 23 24 পারমাণবিক ক্রমাঙ্ক, আর এদের প্রত্যেকটার ভর হচ্ছে 50। তাহলে দুটো অবধি দেখেছো, তিনটে তো দেখোনি। তাহলে তিনটের এগুলো যেমন, তারপরে রেডিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এদের প্রত্যেকটার 228, আর এটা 88 89 90। তাহলে এটাও একটা উদাহরণ যেখানে তিনটে মৌল আছে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা এক। ঠিক আছে, তাহলে এইগুলোকে বলছি আমরা আইসোবার। তাহলে আইসোবারটা বোঝা গেল যে আইসোবারের সঙ্গে আইসোটোপের তুলনা করলে কি দেখব, আইসোটোপের ক্ষেত্রে আইসোটোপ আর আইসোবারের তুলনা করলে কি দেখব যে আইসোবারে ভর সংখ্যা এক কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, আর আইসোটোপের ক্ষেত্রে ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক এক। আইসোটোন, এবারে আমরা যে টার্মটা নিচ্ছি সেটা হচ্ছে আইসোটোন। মানে সংজ্ঞাগুলো দেখবে যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই পেয়ে যাবে, উদাহরণগুলো সব সময় থাকে না সব বইতে। তবে আইসোটোন কাকে বলে যদি আমরা দেখি, তাহলে আইসোটোনের ক্ষেত্রে কি হবে, আইসোটোনের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ ভিন্ন প্রোটন সংখ্যা বিশিষ্ট, আলাদা আলাদা প্রোটন সংখ্যা বিশিষ্ট যাদের নিউট্রন সংখ্যা যদি এক হয়, সম নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে বলা হচ্ছে আইসোটোন। তাহলে উদাহরণটা দেখি। উদাহরণ দেখো যে এখানে এদের পারমাণবিক ক্রমাঙ্ক দেখো আলাদা, একটা 6 একটা 7 একটা 8, এদের ভর সংখ্যাও আলাদা। তাহলে এদের কি হচ্ছে, প্রোটন সংখ্যাও আলাদা হচ্ছে, ভর সংখ্যাও আলাদা হচ্ছে। এবার এদের নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত হবে, এখানে 14 থেকে 6 বাদ দিলে কত থাকে 8। যারা জানো না তারা নিউট্রন সংখ্যা নির্ণয় করা হয় কি করে, ভর সংখ্যা যেটা হবে সেখান থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলেই নিউট্রন সংখ্যা বেরিয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এর হচ্ছে প্রোটন সংখ্যা, এই নিউট্রন সংখ্যা 8, এরও নিউট্রন সংখ্যা 8, দেখো এরও নিউট্রন সংখ্যা 8। তাহলে তিনটেরই নিউট্রন সংখ্যা কি হচ্ছে, একই হচ্ছে, সমান হচ্ছে। তাই যাদের নিউট্রন সংখ্যা এক তাদেরকে বলছি আমরা আইসোটোন। এটার ক্ষেত্রে বিয়োগ করো, দেখো 138 হবে, এটার ক্ষেত্রেও 138। ঠিক আছে, তাহলে এদের নিউট্রন সংখ্যাও সমান রেডিয়াম আর অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে। তাহলে এইগুলোকে বলছি আমরা আইসোটোন। আইসোটোনগুলো বোঝা গেল যে এদের পারমাণবিক সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা, কিন্তু পরমাণুতে নিউট্রন সংখ্যাগুলো হচ্ছে এক।
বোঝা গেল? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিউক্লিয়ার আইসোমার বা নিউক্লিয়ার আইসোমার, ঠিক আছে? তো এই নিউক্লিয়ার আইসোমার কথাটা আমরা নিচু ক্লাসে কিন্তু কোথাও দেখিনি। এই টার্মটা একদম আমাদের কাছে নতুন। যারা ক্লাস 11-এ উঠেছে তাদের কাছে এই টার্মটা আগে কোনোদিন শোনোনি। বাকি তিনটে শুনেছো, আইসোটোপ শুনেছো, আইসোটোন শুনেছো, আইসোবার শুনেছো, নিউক্লিয়ার আইসোমার এই ব্যাপারটা জানো না। তো এটা জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। এক নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা দেখবে ক্লাস 10-এ ছিল, ঠিক আছে? নিউক্লিয়ার কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার ছিল, তো ওইখানে ছিল যে তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি, যে কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা ইত্যাদি রশ্মি যদি বেরিয়ে যাওয়ার ফলে যদি নতুন ধর্ম বিশিষ্ট কোনো মৌল সৃষ্টি হয়, তাহলে সেই ধর্মটাকে আমরা কি বলি? তেজস্ক্রিয় ধর্ম। তো তেজস্ক্রিয়তা কিন্তু পর্যায় সারণীর যে ধর্মগুলো আছে যেগুলো পুনরাবৃত্ত হয়, এই পুনরাবৃত্ত ধর্মের মধ্যে পড়ে না। তাহলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা। মাথায় রাখতে হবে যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ হচ্ছে নিউক্লিয় ঘটনা। এবার নিউক্লিয় ঘটনা ঠিক আছে, কিন্তু একই যে মৌল, যদি মৌলগুলো যদি একই হয় তাহলে তেজস্ক্রিয় ধর্ম কি হওয়ার কথা? এক হওয়ার কথা। অর্থাৎ একই পারমাণবিক ক্রমাঙ্ক, একই যদি পারমাণবিক ক্রমাঙ্ক হয় ও ভর সংখ্যা, একই ভর সংখ্যা যদি হয়, তাহলে তেজস্ক্রিয় ধর্ম তাদের কি হওয়ার কথা ছিল? একই হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেটা হয় না। তাহলে সংজ্ঞাটা ওখান থেকে আসছে বা ব্যাপারটা ওখান থেকে আসছে যে একই পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা বিশিষ্ট মৌলের যদি তেজস্ক্রিয় ধর্ম আলাদা হয়, যদি তেজস্ক্রিয় ধর্ম আলাদা হয়, এটাতে কি তেজস্ক্রিয় ধর্ম আলাদা। সব জায়গায় আমরা দেখছি কোথাও ভর এক, কোথাও প্রোটন সংখ্যা এক, কোথাও নিউট্রন সংখ্যা এক, আর এর ক্ষেত্রে কি তেজস্ক্রিয় ধর্ম আলাদা। তেজস্ক্রিয় ধর্ম যদি আলাদা হয় তাহলে সেটাকে বলছি আমরা নিউক্লিয়ার আইসোমার, ঠিক আছে? তাহলে একই পারমাণবিক ক্রমাঙ্ক ও একই ভর সংখ্যা বিশিষ্ট মৌলের যাদের তেজস্ক্রিয় ধর্ম আলাদা তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ার আইসোমার। এবার নিউক্লিয়ার আইসোমারে আমাদের উদাহরণ হিসাবে ইউরেনিয়াম একটা মৌল ধরলাম X2, একটা ইউরেনিয়াম Z মৌল ধরলাম, ঠিক আছে? ইউরেনিয়াম X2 যার একটার অর্ধায়ু হচ্ছে 1.41 মিনিট আর আরেকটার অর্ধায়ু দেখালো 6.7 ঘন্টা। তো টি হাফটা কি? টি হাফ আমি এখানেও টি হাফ লিখেছি, এখানেও টি হাফ লিখেছি, এখানেও টি হাফ লিখেছি। টি হাফটা কি? টি হাফটাকে বলা হয় অর্ধায়ুকাল। অর্ধায়ুকাল, অর্ধায়ুকালটা কি? ধরো আমার কাছে একটা তেজস্ক্রিয় মৌল আছে, তার 1 গ্রাম আছে, ঠিক আছে? একটা তেজস্ক্রিয় মৌল তার 1 গ্রাম আছে। এবার তেজস্ক্রিয় মৌলটা কি হয়? আস্তে আস্তে বিভিন্ন রকম রশ্মিগুলো বিকৃত হয়, বিকৃত হওয়ার পরে সেগুলো কি হয়? নতুন মৌলের সৃষ্টি হয়। তাহলে এই বিক্রয়ণের ফলে এই 1 গ্রাম থেকে এ হাফ গ্রামে পরিণত হলো, মানে 1 গ্রাম ছিল, 1 গ্রাম থেকে হাফ গ্রামে আসলো, অর্ধেক ভরে চলে আসলো। তাহলে 1 গ্রাম থেকে যদি হাফ গ্রামে আসতে যে সময়টা লাগবে, 1 গ্রাম ভর থেকে যদি অর্ধেক হতে যে সময়টা লাগবে, সেই সময়কালটাকে বলা হচ্ছে টি হাফ বা অর্ধায়ু। বোঝা গেল? তাহলে অর্ধায়ু হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলের 1 গ্রাম ভর থেকে বা যে পরিমাণ ভর থাকবে, 1 গ্রাম বলে না, যে পরিমাণ ভর থাকবে সেই ভর থেকে অর্ধেক পরিমাণ হতে যে সময় লাগবে সেই সময়টাকে বলছি আমরা অর্ধায়ুক কাল। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখো দুটোই মৌল এক, এটাকে অ্যাকচুয়ালি প্রোঅ্যাক্টিনিয়ামের হচ্ছে আইসোটোপ, যার পারমাণবিক ক্রমাঙ্ক 91 আর ভর সংখ্যা হচ্ছে 235। তো এর একটার ক্ষেত্রে টি হাফ হচ্ছে 1.14 মিনিট, আরেকটার ক্ষেত্রে টি হাফ হচ্ছে 6.7 ঘন্টা। তাহলে এখানে কি হচ্ছে? ডিফারেন্স হচ্ছে একই মৌলে, একই ভর সংখ্যা, একই পারমাণবিক ক্রমাঙ্ক, কিন্তু তাদের তেজস্ক্রিয় ধর্ম আলাদা। তো এই আলাদা
ধর্মটাকেই বলছি আমরা, তেজস্ক্রিয় ধর্ম আলাদা ধর্মটাকেই বলছি নিউক্লিয়ার আইসোমার। এখানে দেখো লিখেছি জিঙ্ক টি হাফ একবার 13.8 ঘন্টা, এখানে জিঙ্ক এর হচ্ছে 57 মিনিট। মুখস্থ রাখার দরকার নেই এত কোনটার কত টি হাফ, শুধু ব্যাপারটাকে জেনে রাখলেই হবে যে জিঙ্কের যেমন এর অর্ধায়ুকাল হচ্ছে এত 13.8 ঘন্টা, কিন্তু জিঙ্কেরই একই আইসোমার যার আরেকটার হচ্ছে 57 মিনিট। তাহলে এরকম হয় কেন? কারণ তেজস্ক্রিয় যে নিউক্লিয়াসগুলো থাকে সেই নিউক্লিয়াসগুলো হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে থাকে তো অনেক সময়। এবার কোন শক্তি স্তরে, ধরো এই জিঙ্কটা যে শক্তি স্তরে থাকছে এই জিঙ্কটা কিন্তু সেই শক্তি স্তরে নেই, তাহলে দুটো শক্তি স্তর যদি আলাদা হয়ে যায় তখন তার তেজস্ক্রিয় ধর্মটা আলাদা হবে। শুধু তাদের শক্তি স্তর, নিউক্লিয়াসের শক্তি স্তর আলাদা হওয়ার জন্য এদের তেজস্ক্রিয় ধর্ম আলাদা দেখায়। তাহলে ক্লিয়ার হলো নিউক্লিয়ার আইসোমার কাকে বলে, কেন এদের তেজস্ক্রিয় ধর্ম আলাদা। কারণ এদের তেজস্ক্রিয় ধর্ম আলাদা হওয়ার পিছনে কারণ হচ্ছে এদের নিউক্লিয়াসে যে শক্তি সেই শক্তিগুলো তারতম্য ঘটে। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা চলে আসছি আরেকটা টার্ম নিয়ে, আইসোডায়াফার। আইসোডায়াফার, তাহলে আইসোডায়াফার কাকে বলে আগে জেনে নিই। যে পরমাণুগুলিতে নিউট্রন এবং প্রোটন, নিউট্রন ও প্রোটনের পার্থক্য যদি সমান হয়, মানে নিউট্রনের থেকে যদি প্রোটন বাদ দিই, যদি পার্থক্য সমান হয় তাহলে সেই পরমাণুগুলিকে বলবো আমরা আইসোডায়াফার। ঠিক আছে, অর্থাৎ যে পরমাণুগুলিতে নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান তাদেরকে বলছি আমরা আইসোডায়াফার। সেজন্য আমরা এক কথায় যদি বলি নিউট্রন মাইনাস প্রোটন যদি সমান হয় তাহলে সেটাকে কি বলবো? আইসোডায়াফার। অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের যদি পার্থক্য সমান হয় তাহলে সেটাকে বলছি আমরা আইসোডায়াফার। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো ইউরেনিয়াম এর একটা নিউক্লিয়াইড আছে 92, 238, এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল। আলফা কণা মানে কি বলতো? হিলিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 4 এবং পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2। আলফা কণা বেরিয়ে গেল, 2+ হবে। তো এখান থেকে কি তৈরি হবে? থোরিয়াম। পারমাণবিক ক্রমাঙ্ক কি হবে? 92 থেকে 2 বাদ দিলে কত থাকে? 90। আর এর 238 থেকে ভর বের করলে কত হবে? 234। 4 বাদ যাবে। এখান থেকে যদি আমরা এরকম করে আবার একটা বিটা কণা যদি বের করে দিই, বিটা কণা মানে হচ্ছে -E0, তাহলে এর কী হবে? অ্যাক্টিনিয়াম শুরু হবে, 91, ভর সংখ্যা একই থাকবে 234। আবার আর একটা যদি বিটা কণা বের করে দিই তাহলে এটা আবার ইউরেনিয়ামে ফিরে যাবে, 92, 234। তাহলে এখানকার এই মৌল আর এই মৌলের সঙ্গে সম্পর্ক কি হবে? এদের পারমাণবিক ক্রমাঙ্ক 1 হয়ে যাচ্ছে কিন্তু ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে। দুটোই ইউরেনিয়াম, এর ইউরেনিয়ামের আর এই যে ইউরেনিয়াম, এই দুটো হচ্ছে একে অপরের আইসোটোপ। ঠিক আছে, আইসোটোপ তো আমরা শিখলাম একটু আগেই, যে যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক যদি 1 হয় তাহলে তাদেরকে কি বলি? আইসোটোপ। এরকমও পরীক্ষায় দেয় অনেক সময়, যে দুটো আলফা কণা 3টে আলফা কণা বের করে দিয়ে তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে দিতেই পারে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আইসোডায়াফার, তাহলে আইসোডায়াফারের ক্ষেত্রে দেখো ইউরেনিয়াম এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 92, মানে প্রোটন সংখ্যা হচ্ছে 92। নিউট্রন সংখ্যা কত? 238 থেকে 92 বিয়োগ করে দিতে হবে, তাহলে 46, 146। এবার নিউট্রন আর প্রোটনের বিয়োগফল কত হবে? নিউট্রন মাইনাস প্রোটন করলে যদি হয় তাহলে 146 বিয়োগ কত? 92, দাঁড়াচ্ছে কত? 8 আছে 54, 54। থোরিয়ামের ক্ষেত্রে প্রোটন কত? প্রোটন কটা আছে? 90। নিউট্রন কটা আছে? বিয়োগ করে 234 থেকে 90 বিয়োগ করলে 144। এবার নিউট্রন মাইনাস প্রোটন করলে এখানেও কত দাঁড়াচ্ছে? 144 মাইনাস 90, এটা দাঁড়াচ্ছে 54। ক্লিয়ার? তাহলে এদের নিউট্রন এবং প্রোটনের পার্থক্য দুটো সমান। ইউরেনিয়ামের এবং থোরিয়ামের যে
মানে পরমাণু আছে, থোরিয়াম পরমাণু এবং ইউরেনিয়াম পরমাণু, এদের নিউট্রন এবং প্রোটনের পার্থক্য সমান বলে এদেরকে বলা হচ্ছে আইসোডায়াফার। এটা অনেক সময় নিট পরীক্ষায় বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে দিবে যে দুটো আইসোমার দিয়ে দিল, দিয়ে বললো যে এদের মধ্যে সম্পর্ক কি, আইসোটোপ না আইসোবার না আইসোটোন, দিয়ে এরকম করে উদাহরণ টেনে দিবে। তখন খুঁজে খুঁজে দেখতে হবে যে এদের মধ্যে কি, মানে কোনটা সমান, প্রোটন সমান না নিউট্রন সমান না ভর সমান না নিউট্রন প্রোটনের পার্থক্য সমান, সেগুলো দেখতে হবে এক এক করে। ঠিক আছে, তো সেই জন্য এইগুলোকে খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলো জয়েন্টে খুব দেয়, বিশেষ করে নিউক্লিয়ার আইসোমার, আইসোডায়াফার। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ, ক্লিয়ার হয়ে গেছে খুব সহজে, তোমরা খুব সহজে শিখে নিলে যে আইসোডায়াফার কাকে বলে। আমরা এরপরে আরেকটা করব টার্ম, সেটা হচ্ছে আইসোস্টার। এবারে আমরা যে টার্মটা করব দেখো, আইসোস্টার মানে এই স্টার বানানে STAR না ER। তাহলে আইসোস্টার ব্যাপারটা কি? আইসোস্টার মানে হচ্ছে মানে ইলেকট্রন সংখ্যা সমান, এর ক্ষেত্রে দুটো জিনিস সমান আছে, ইলেকট্রন সংখ্যা সমান হতে হবে আর হচ্ছে পরমাণু সংখ্যা সমান। এগুলো যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো আইসোস্টারটা হচ্ছে যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত বিভিন্ন যৌগ যাদের পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, তাদেরকে বলছি আমরা আইসোস্টার। ঠিক আছে, অর্থাৎ সমান সংখ্যক পরমাণু ও সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট যৌগগুলোকে বলছি আমরা আইসোস্টার। এটা একবার জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষায় দিয়েছিল উদাহরণ দিয়ে, নিচের কোনটি আইসোস্টারের উদাহরণ। তো উদাহরণ আমি দিচ্ছি, দেখো কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রাস অক্সাইড, উদাহরণ দিলে ব্যাপারটা খুব সহজে শিখে যাবে। কার্বন ডাইঅক্সাইডের এখানে মোট পরমাণু সংখ্যা কত? কার্বন একটা আছে আর হচ্ছে অক্সিজেন দুটো, তাহলে মোট পরমাণু সংখ্যা কটা? তিনটে, একটা কার্বন দুটো অক্সিজেন। নাইট্রাস অক্সাইড এটাতে কটা আছে? দুটো আর একটা, তাহলে মোট কটা? তিনটে। তাহলে এখানেও তিনটে পরমাণু, এখানেও তিনটে পরমাণু, তাহলে এদের কি হচ্ছে? পরমাণু সংখ্যা সমান হচ্ছে। কার্বন এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়? 6, আর দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেনের 8 8 8 যোগ 8, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হলো? 22, 22 হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যা। এর ক্ষেত্রে কত হবে? নাইট্রোজেনের 7, দুটো নাইট্রোজেন আছে, একটা অক্সিজেন 8, 7 7 14 আর 8 22, তাহলে এদের ইলেকট্রন সংখ্যাও সমান, পরমাণু সংখ্যাও সমান, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? আইসোস্টার। বোঝা গেল তাহলে আইসোস্টার কি? ক্লিয়ার হলো? তাহলে আইসোস্টার কি আমরা তাহলে মোট টার্মগুলো শিখে নিলাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসোডায়াফার, নিউক্লিয়ার আইসোমার, এগুলো আমরা শিখে নিলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই হলো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, এবং যে পাশে থাকা বেল আইকন আছে সেই বেল আইকনটিকে অবশ্যই তোমরা ক্লিক করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে থাকো। আর আমি এই চ্যাপ্টারটা ধরেছি পরমাণু গঠন ক্লাস 11-এর, এটা পুরোটাই কমপ্লিট করব, তাই তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে, যত বেশি করে তোমরা লাইক করবে, তত আমি উৎসাহিত হব। তাই তোমরা বেশি করে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে জানিয়ে দিও। আর যদি কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম ফিল ফ্রি কমেন্ট করে জানাবে। যদি কোনো টপিক করে দিতে হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে।